চায়নার প্রাচীন এক রাজার কবর থেকে 4 বন্ধু মিলে উদ্ধার করে ফিনিক্স রত্ন, যার মাধ্যমে মানুষের যে কোনো রোগকে সারিয়ে তোলা সম্ভব। তবে এই রত্ন উদ্ধার করতে গিয়ে তারা সম্মুখীন হয় রানীর তৈরি করা এক অভিশাপের মুখে, যে অভিশাপের ফলে মানুষ 40 বছর বয়সে মারা যাবে। এমনকি তার মৃত্যুর পরেও এই অভিশাপ তার বংশধরদের মাঝে থেকেই যেত। তবে অভিশাপ থেকে মুক্ত পাওয়ার একটা রাস্তা রয়েছে, আর তা হলো রানীর কবর থেকে তাদেরকে একটা সেলেস্টিয়াল স্ক্রল উদ্ধার করতে হবে, যার মধ্যে লেখা রয়েছে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ার রাস্তা। তবে স্ক্রলটি উদ্ধার করতে তাদেরকে সম্মুখীন হতে হবে ভয়ঙ্কর সব ক্রিয়েচারদের। তার সাথে অনেক প্রভাবশালী ব্যক্তিরা এই স্ক্রোলের পিছে পড়ে আছে, কেননা কিংজিয়ানের রেখে যাওয়া গুপ্তধনের নকশাও এই স্ক্রোলের মধ্যেই রয়েছে, যেখানে এত পরিমাণে স্বর্ণ রয়েছে যা পৃথিবীর আর অন্য কোথাও নেই। এখন কি তারা সেই সেলেস্টিয়াল স্ক্রোলটি উদ্ধার করতে পারবে, সেটাই আমরা দেখতে চলেছি আজকের এই গল্পটিতে। তাই আর দেরি না করে চলো শুরু করা যাক আমাদের আজকের মুভির এক্সপ্লেনেশন। তবে গাইস, মূল ভিডিওতে যাওয়ার আগে তোমাদের কাছে বরাবরের মতো একটি আবদার থাকলো, আমাদের ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকার জন্যে, তার সাথে ভিডিওতে একটা লাইক করে আমাদেরকে সাপোর্ট করতে ভুলো না। মুভির শুরুতে আমাদের অসম্ভব সুন্দর একটি মেয়েকে দেখানো হয়, আর তার সাথে ছিল হুবাই। তারা দুজনেই অসম্ভব সুন্দর একটি জায়গাতে ছিল, কিন্তু হঠাৎ করে আমরা দেখতে পাই সেখানে একটা বজ্রপাত হয়, আর যে বজ্রপাতের ফলে মেয়েটির পিঠে অনেক অদ্ভুত ধরনের একটা চিহ্ন চলে আসে। আর এখানে আমাদের সেই মেয়েটির মুখ দেখানো হয়, যার নাম ছিল শেরলি। আর তার পিঠে যে চিহ্নটি তৈরি হয়েছিল সেটা কিছুই নয়, বরং সেই রানীর অভিশাপের চিহ্ন। আর এই অভিশাপটি তাদের উপরে তখন এসেছিল যখন কিনা তারা ফিনিক্স রত্ন উদ্ধার করতে গেছিল, যেটা কিনা আমরা এই মুভির সিজন 1-এ দেখতে পেয়েছিলাম। যাই হোক, আমাদের দেখানো হয় শেরলি সেখানে মাটির মধ্যে তলিয়ে যেতে থাকে, আর এরপরে হঠাৎ করে হুবাইয়ের ঘুম ভেঙে যায়, অর্থাৎ এটা ছিল তার স্বপ্ন। যাই হোক, এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের 1000 বছর আগের দৃশ্য দেখানো হয়, যেখানে আমাদের ফিনিক্স রত্নকে দেখানো হয়, যার অপর নাম ছিল ড্রাগনের চোখ। 1000 বছর আগে কিংজিয়ান এই রত্নটি খুঁজে পেয়েছিল। বলা হয়ে থাকে এই রত্নের মাধ্যমে মানুষের সমস্ত রোগকে সারিয়ে তোলা সম্ভব। তবে এই রত্নের উপরে রাজার শত্রুদের নজর পড়ে যায়। তখন এই ফিনিক্স রত্নকে বাঁচানোর জন্য রানী তার জীবন স্যাক্রিফাইস করে তৈরি করে এমন একটা অভিশাপ, যার ফলে মানুষ 40 বছরের বেশি বাঁচতে পারবে না। এমনকি তাদের পরবর্তী প্রজন্মরাও এই অভিশাপের শিকার হবে। তবে এই অভিশাপ থেকে মুক্তি পাওয়ারও একটা রাস্তা রেখে যায়, যেটা ছিল এই সেলেস্টিয়াল স্ক্রোলের মধ্যে, যাতে করে ভবিষ্যতে যদি কোনো ভালো মানুষ ফিনিক্স রত্ন খুঁজে পায়, তাহলে যেন তারা এই ফিনিক্স রত্ন আর সেলেস্টিয়াল স্ক্রোলকে কাজে লাগিয়ে মানুষের উপকার করতে পারে। এরপরে দৃশ্য পরিবর্তিত হয়ে আমাদের আবারও বর্তমানের দৃশ্য দেখানো হয়, যেখানে মিস্টার জো হুবাইয়ের ফ্রেন্ড ওয়াংকে ধরে রেখেছিল। মিস্টার জো হুবাইকে জানায়, তোমার ফ্রেন্ড ওয়াং আমাকে একটা নকল অ্যান্টিক বিক্রি করেছে, তাই তাকে তো শাস্তি পেতেই হবে। এটা বলে সে তার লোকদের ওয়াংকে মারার কথা বললে হুবাই তাকে থামায়। হুবাই তখন তাকে জিজ্ঞাসা করে তার সত্যিই তাদের কাছ থেকে কি চাই। মিস্টার জো তখন হুবাইকে বলে, তুমি আমাকে ধরে ফেলেছো। মিস্টার জো হুবাইকে বলে, আমি জানি তোমরা ফিনিক্স রত্ন উদ্ধার করেছো এবং তোমরা কিংজিয়ানের রানীর তৈরি সেই অভিশাপের শিকার। এখন তোমরা সেই অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য সেলেস্টিয়াল স্ক্রোল খুঁজছো। আমারও সেই সেলেস্টিয়াল স্ক্রোলই চাই। মূলত সেলেস্টিয়াল স্ক্রোলের মধ্যে কিংজিয়ানের গুপ্তধনের একটা গোপন নকশাও দেওয়া রয়েছে, যেখানে এত পরিমাণ সোনা লুকানো আছে যা করে তুলবে তাকে পৃথিবীর সব থেকে ধনী ব্যক্তি। আর এই কারণে সে এই সেলেস্টিয়াল স্ক্রোল চায়। হুবাই তো প্রথমে মিস্টার জোয়ের কথায় রাজি হয় না, কিন্তু শেষমেশ তাদেরকে ওয়াংকে বাঁচানোর জন্য মিস্টার জোয়ের কথায় রাজি হতে হয়। এরপরে বাইরে আসার পরে ওয়াং এবং লিন হুবাইকে বলে, যেহেতু আমাদের সেলেস্টিয়াল স্ক্রোল দরকার অভিশাপ থেকে মুক্ত হওয়ার জন্য, তাই আমাদের দ্রুত করা উচিত। এতে হুবাই বলে, তোমাদের মনে নেই কিংজিয়ানের কবর কতটা ভয়ঙ্কর ছিল? কিংজিয়ানের রানীর কবর এর থেকেও বেশি ভয়ঙ্কর হবে। ওয়াং তখন বলে, শেরলির বাবাও সেলেস্টিয়াল স্ক্রোলের খোঁজে গিয়েছিল 1 বছর আগে শেরলির অভিশাপ মুক্ত করার জন্য, কিন্তু সেও অভিশাপের শিকার হয়। যেহেতু তার বয়স 40 বছরের উপরে ছিল, তাই সে সেখানে মারা যায়। ওয়াং তখন হুবাইকে বলে, আমাদের বাঁচতে হলে এটা আমাদের করতেই হবে। আর সব থেকে বড় কথা, শেরলির কাছে শেরলির বাবার রেখে যাওয়া সেই রানীর কবরের ম্যাপটিও রয়েছে।
যেটা শুনে শেষমেশ হুবাই শেষ পর্যন্ত রাজি হয়ে যায়। হুবাইরা সকলে রাতের বেলায় শেরলির কাছে যায়। তারা সকলেই শেরলিকে সবকিছু খুলে বলে। শেরলি তখন তার বাবার রেখে যাওয়া সেই ম্যাপটি তাদেরকে দেয়, আর সেও তাদের সাথেই ওই অভিযানে যেতে চায়। এবং দেখতে দেখতে তারা তাদের সেই জার্নিতে বেরিয়ে পড়ে। আমাদের দেখানো হয় তারা মরুভূমির মধ্যে দিয়ে চলা এক নদী দিয়ে কাঠের নৌকা করে কয়েকজন অভিযাত্রীর সাথে ম্যাপে নির্দেশ করা সেই রানীর কবরের উদ্দেশ্যে যাচ্ছিল। তবে সেখানে হঠাৎ করেই তাদের নৌকার সাথে কিছু একটা ধাক্কা লাগে। বলা হয়ে থাকে এই পানির মধ্যে নাকি কোনো একটা গার্ডিয়ানের বসবাস। তারা সকলেই সেখানে অনেক ঘাবড়ে যায়। এদিকে হুবাই সেখানে পানির মধ্যে কিছু একটা লক্ষ্য করে, ফলে সে সকলকে দ্রুত অস্ত্র হাতে নিতে বলে। এদিকে সেখানে দেখতে দেখতে অনেক বড় একটা ক্রিয়েচার তাদের সেই জাহাজের উপরে আক্রমণ করে, এবং আমরা এখানে জানতে পারি এই ক্রিয়েচার নাকি একসময় কিংজিয়ানের রাজ্যের রক্ষা করত। শেরলি তো প্রায় পানির মধ্যে পড়ে যাচ্ছিল, তবে শেষমেশ সে কোনোভাবে বেঁচে যায়। তবে সেই ক্রিয়েচারটি আবারও তাদের জাহাজের উপরে আক্রমণ করে এবং তাদের সেই জাহাজটি তো প্রায় ভেঙে ফেলে। ক্রিয়েচারটি তাদের জাহাজের উপরে উঠে আসে এবং হুবাইদের উপরে আক্রমণ করে। মূলত হুবাইদের উপরে যেহেতু রানী সেই অভিশাপ ছিল, তাই সেই ক্রিয়েচারটি সেটা সেন্স করে তাদের উপরে আক্রমণ করছিল। সেখানে সেই ক্রিয়েচার আর তাদের মধ্যে লড়াই বেঁধে যায়। ওয়াংকে তো সেই ক্রিয়েচারটি প্রায় খেয়ে ফেলছিল। তবে তখনই ভেতর থেকে প্রফেসর সং এসে সেই ক্রিয়েচারটিকে ইলেকট্রিক শক দিয়ে পানির মধ্যে ফেলে দেয়, এবং আমরা এখানে তাদের কথা থেকে জানতে পারি প্রফেসর সং আসলে তাদের অনেক পুরনো ফ্রেন্ড ছিল। এদিকে আমরা দেখতে পাই সেই ক্রিয়েচারটি সেখান থেকে পালিয়ে যায় এবং এরপরে তারা তাদের সেই জাহাজে করে একটি মার্কেটে চলে আসে। সেখানে প্রফেসর সং তাদেরকে বলে মিস্টার ঝ তাকে সেখানে পাঠিয়েছে সেলেস্টিয়াল স্ক্রল উদ্ধারে তাদের সাথে যাওয়ার জন্য। যেহেতু মিস্টার সং হুবাইদের পুরনো ফ্রেন্ড ছিল, তাই হুবাইরা তাকে সাথে নিতে রাজি হয়ে যায়। এখানে তাদের সাথে আরো একজন যাবে, যে কিনা মিস্টার ঝয়ের মেয়ে লংলিং, যে কিনা তাদের জন্য এই শহরেই অপেক্ষা করছে। তারা লংলিংকে সাথে নিয়ে সে ম্যাপের জায়গায় পৌঁছে যায়। হুবাই সকলকে বলে ম্যাপে এই জায়গাটাই নির্দেশ করা রয়েছে, আর ম্যাপ অনুযায়ী এখানে কোথাও একটা মন্দির থাকার কথা। তারা সকলেই ক্লু খুঁজছিল। তবে দেখা যায় হঠাৎ করে লিন একটি কুয়োর মতো জায়গাতে পড়ে যেতে লাগে, তবে সে কোনোভাবে বেঁচে যায়। তখনই শেরলি দূরে একটা পাহাড়ের উপরে খেয়াল করে সেখানে একটা মন্দিরের মতো রয়েছে, যেটা দেখে তারা সকলেই তো অনেক খুশি হয় এবং তারা সকলেই সেই মন্দিরে চলে যায়। যেখানে সেই মন্দিরের মধ্যে 8টি পিলার ছিল, আর এই 8টি পিলারের সাথে 8টি ড্রাগনের মূর্তি ছিল। হুবাই সকলকে জানায় প্রাচীন কথা অনুযায়ী ড্রাগনের 9টি ছেলে ছিল, তবে এখানে 8টি ড্রাগনের মূর্তি রয়েছে। নিশ্চয়ই 9 নাম্বার ড্রাগনের মধ্যে এখানকার কোনো একটা ক্লু লুকানো রয়েছে। তাদেরকে 9 নাম্বার ড্রাগনটি খুঁজে বের করতে হবে। তারা খুঁজতে খুঁজতে লক্ষ্য করে সেখানে মাঝে যেই আগুন জ্বালানোর জায়গাটি ছিল তার নিচে একটি ড্রাগনের মাথা রয়েছে, যেটা ঘোরানো মাত্রই তাদের পায়ের নিচের প্ল্যাটফর্মটি অনেক জোরে কাঁপতে শুরু করে। হুবাই তাদের সকলকে দ্রুত পেছনে সরে যেতে বলে। তারা পেছনে সরে যেতেই সেখানে বেরিয়ে আসে অনেকগুলো সিঁড়ি, যেগুলো সোজা নিচের দিকে চলে গেছে। আর নিচে যেতে তারা একটি অদ্ভুত জায়গায় পৌঁছে যায়, যেখানে তাদের সামনে বিশাল একটা দরজা ছিল, যার মধ্যে একটা সিক্রেট মেকানিজম ছিল। হুবাই তখন সেই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু সে বারবার ব্যর্থ হচ্ছিল। তবে শেষমেশ সে লাস্ট মেকানিজমটি অ্যাক্টিভেট করতে সাকসেসফুল হয়, যার ফলে আমরা দেখতে পাই সেখানে সেই দরজাটি খুলে যায়। দরজার ওপারে ছিল অসম্ভব সুন্দর এক বরফের দুনিয়া, যেটা দেখে তো তারা সকলেই অনেক অবাক হয়ে যায়, কেননা মরুভূমির মতো জায়গায় এই বরফের রাজ্য কিভাবে তৈরি হলো। তারা সেই দরজার মধ্যে প্রবেশ করে এবং তারা সকলেই সেখানে একসাথে এগোচ্ছিল, কিন্তু দেখা যায় বরফ পিচ্ছিল হওয়ার কারণে এক পর্যায়ে তারা সকলেই সেই বরফের গুহার মধ্যে পড়ে যেতে থাকে। আর গুহার শেষ প্রান্তে দেয়ালের সাথে ছিল অনেকগুলো বরফের কাটার মতো জিনিস। তারা সকলেই সেখানে নিজেদের থামানোর চেষ্টা করে, কিন্তু কোনোভাবেই কোনো কাজ হচ্ছিল না। শেরলি এবং হুবাই লক্ষ্য করে বরফের দেয়ালের মধ্যে ছোট্ট একটা ফাটলের মতো ছিল, যার মধ্যে দিয়ে হয়তো তারা বেরিয়ে যেতে পারবে। হুবাই এবং শেরলি নিজেদেরকে একটি ছুরির সাহায্যে থামিয়ে নেয় এবং তারা পাখিদেরকে ধাক্কা দিয়ে সেই ফাটলের মধ্যে দিয়ে পার করতে থাকে। কিন্তু দেখা যায় পাখিদের পার করে দেওয়ার পরে তারা দুজনে আবারও পিছলে যেতে শুরু করে। তারা তো ভাবতে শুরু করে তারা দুজনেই হয়তো এখানেই মারা যাবে, কিন্তু দেখা যায় শেষ পর্যায়ে হুবাই শেরলিকে ধাক্কা দিয়ে দেয় এবং
এবং শেরলিকে সেই ফাটলের দিকে পাঠিয়ে দেয়। আর সে সেই বরফের কাঁটাগুলোর দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে থাকে। কিন্তু দেখা যায় শেরলি শেষ মুহূর্তে হুবাইকেও একটি দড়ির সাহায্যে টেনে নিয়েছিল, যার ফলে তারা সকলেই সেখানে বেঁচে যায়। এবং আমরা দেখতে পাই তারা সকলেই বরফের একটা বিশাল বড় সুড়ঙ্গের মধ্যে দিয়ে পিছলে যেতে থাকে। আর দেখা যায় তারা এক পর্যায়ে অন্য আর একটা গুহার মধ্যে এসে পড়ে, যেখানে কিনা কোনো বরফই ছিল না। তারা সকলেই তো অনেক খুশি ছিল, তবে তাদের খুশিটা বেশিক্ষণের জন্য থাকে না। তাদের সামনে ছিল ভয়ঙ্কর দেখতে এক গুহা, যেখানে অসংখ্য মানুষের হাড়গোড় পড়েছিল। তারা সকলেই অনেক ভয় পেয়ে যায়। অপরদিকে আমরা সেই গুহার মধ্যে অনেকগুলো লাল চোখ দেখতে পাই। এদিকে তারা সকলেই সেই গুহার মধ্যে এগোতে থাকে, কিন্তু এগোতে এগোতে তারা লক্ষ্য করে মাটিতে একটা টর্চ লাইট পড়ে রয়েছে। তখন লিন সেটা দেখতে পেলে বলে যে এটা তো তার লাইট, যেটা এখানে আসার সময় ওই শুকনো কুয়োর মধ্যে পড়ে গেছিল। শেরলি তখন বলে তার মানে ম্যাপের নির্দেশনা ঠিকই ছিল, এই শুকনো কুয়োটাই এখানকার প্রবেশদ্বার। হুবাই তখন বলে ম্যাপের নির্দেশনা অনুযায়ী যখন কেউ গুহার মধ্যে দুপুরের টাইমে প্রবেশ করবে, তখন জীবন আর মৃত্যুর মাঝে এক অসীম রেখা তৈরি হবে, অর্থাৎ তাদেরকে এখানেই খুঁজতে হবে। হুবাই ওয়াংকে তাদের পায়ের নিচের জায়গাটি ঘুরতে বলে। তারা সেই জায়গাটি ঘুরতে তাদের পায়ের নিচে একটা দরজার মতো কিছু একটা দেখা যায়। কিন্তু এদিকে তাদের দিকে অনেকগুলো নেকড়ের মধ্যে দেখতে জন্তু এগিয়ে আসতে থাকে, যেগুলো কিনা দেখতে একেবারে জম্বির মতো লাগছিল। হুবাই তাদের পায়ের নিচে সেই দরজাটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু এদিক থেকে শেরলি লক্ষ্য করে সেই জন্তুগুলো তাদের দিকে এগিয়ে আসছে, যেটা দেখে তো সে অনেক ভয় পেয়ে যায়। শেরলি সকলকে এই বিষয়ে সতর্ক করে। হুবাই সকলকে দ্রুত লড়াইয়ের জন্য প্রস্তুত হতে বলে এবং সে প্রফেসরকে বলে আগুন জ্বালাতে, কেননা নেকড়েরা শুধুমাত্র আগুনকেই ভয় পায়। দেখতে দেখতে নেকড়েগুলো তাদের উপরে আক্রমণ করে, আর সেখানে অনেক ভয়াবহ একটা লড়াই বেঁধে যায়। প্রফেসর লড়াইয়ের মধ্যে অনেকগুলো মশাল জ্বালিয়ে দেয়, যেগুলো দেখে তারা সেই নেকড়েগুলোকে দূরে রাখতে পারছিল। উপায় তখন শেরলিদেরকে দ্রুত তাদের মাথার উপরে থাকা লতার সাহায্যে দ্রুত উপরে উঠতে বলে। এতে শেরলিরাও এমনটাই করতে থাকে। তারা প্রায় সেই কুয়োর মুখে উঠে গেছিল, কিন্তু তখনই ভাগ্যক্রমে তাদের সেই লতাগুলো ছিঁড়ে যায়, আর তারা আবারও সেই গুহার মধ্যে গিয়ে পড়ে। কিন্তু শেরলি তার কাছে থাকা থ্রোয়িং গানের সাহায্যে উপরে ওঠার চেষ্টা করলে সেখানে সেই শুকনো কুয়ার উপরে থাকা সেই শুকনো কাঠগুলো সরে যায়, যার ফলে সেখানে সূর্যের আলো আসতে শুরু করে। যার ফলে দেখা যায় সূর্যের আলোর মধ্যে যে নেকড়েগুলো ছিল সেগুলো শরীর অদ্ভুতভাবে পুড়ে যেতে শুরু করেছে। তখন হুবাই বুঝতে পারে আসলে সেই ম্যাপের মধ্যে কি লেখা ছিল, যে দুপুর বেলায় যখন কেউ এই গুহাতে প্রবেশ করবে তখন জীবন আর মৃত্যুর মাঝে এক অসীম রেখা তৈরি হবে, অর্থাৎ সূর্যের আলোয় এই নেকড়েদেরকে একমাত্র তাদের থেকে দূরে রাখতে পারবে। হুবাই সকলকে বলে তাদেরকে যেভাবে হোক রোদ থাকা অবস্থায় এখান থেকে বেরিয়ে যেতে হবে, এবং সে শেরলিকে বলে তার থ্রোয়িং গানের মাধ্যমে লতা আর দড়ি বেঁধে তাদেরকে এখান থেকে বের করতে। শেরলিও এতে ঠিক এমনটাই করে। সে তার কাছে থাকা দড়ির সাথে সেই লতাগুলো বাঁধতে শুরু করে, কিন্তু এদিকে প্রফেসর লক্ষ্য করে তাদের গুহার মধ্যে সূর্যের আলো কমতে শুরু করেছে, অর্থাৎ তাদেরকে দ্রুত করতে হবে। শেরলি একটি ধনুকের সাহায্যে সেই দড়িটি ছুঁড়ে মারলে সেটা গিয়ে একটা গাছের সাথে আটকে যায়, এবং তারা সকলেই সেখান থেকে একে একে বেরোতে শুরু করে। এদিকে হুবাই এবং লিন সেই নেকড়েগুলোর মোকাবেলা করছিল। শেরলিরা সকলেই উপরে উঠে যায়, শুধুমাত্র হুবাই এবং লিন নিচে ছিল। হুবাই লিনকে দ্রুত উপরে উঠে যেতে বলে, এতে লিনও দ্রুত উপরে উঠতে থাকে, শুধুমাত্র নিচে ছিল হুবাই। লিনকে সকলে মিলে দ্রুত উপরে তুলে নেয়, কিন্তু এতক্ষণে গুহার মধ্যে আলো একেবারে কমে গেছিল, যার ফলে আমরা দেখতে পাই সেই নেকড়েগুলো হুবাইকে তো একেবারে ঘিরে ধরেছিল। যেহেতু সেখানে আর কোনো সূর্যের আলোই ছিল না, তাই নেকড়েগুলো সকলে মিলে হুবাইয়ের উপরে আক্রমণ করে। হুবাই তো প্রায় মরে যেতে বসেছিল। তখনই উপর থেকে সকলে মিলে আয়নার মাধ্যমে সূর্যের আলো গুহার মধ্যে ফেলতে শুরু করে, এবং সেই নেকড়েগুলোকে হুবাইয়ের থেকে দূরে সরাতে থাকে, যার ফলে সুযোগ পেয়ে হুবাই দ্রুত সেই দড়ি বেয়ে উপরে যেতে শুরু করে। কিন্তু দেখা যায় সেই নেকড়েগুলো একে অপরের গায়ের উপর দিয়ে হুবাইকে আক্রমণ করতে থাকে। এমনকি একটা নেকড়ে হুবাইয়ের পাও ধরে ফেলেছিল, কিন্তু সেখানে কোনোভাবে একটু সূর্যের আলো পৌঁছানোর ফলে হুবাই কোনোভাবে প্রাণে বেঁচে যায়, আর সে সেই দড়ি বেয়ে দ্রুত উপরে উঠতে থাকে। হুবাই একেবারে কুয়োর কিনারা পর্যন্ত পৌঁছে গেছিল, কিন্তু তখনই দেখা যায় তার হাতের মধ্যে থাকা লতাটি ছিঁড়ে যায়,
হুবাই তো নিচেই পড়ে যাবে, কিন্তু শেষ মুহূর্তে সকলে মিলে তার হাতটা ধরে নেয় আর এ যাত্রায় সে প্রাণে বেঁচে যায়। এতে তো তারা সকলেই অনেক খুশি ছিল। এরপরে আমরা দেখতে পাই হুবাইরা সকলেই সেখান থেকে একটি গ্রামে গিয়ে আশ্রয় নেয়, যেখানে শেরলি সকলকে তার বাবার গল্প শোনাচ্ছিল যে কিভাবে তার বাবা তার জন্য এই সেলেস্টিয়াল স্ক্রল খুঁজতে গিয়ে মরুভূমির মধ্যে ঠিক একই রকম ভাবে একটা গুহা খুঁজে পায়, যেখানে অদ্ভুত ধরনের অনেক ক্রিয়েচার ছিল। আর সেই ক্রিয়েচারগুলো তাদের উপরে আক্রমণ করার ফলে তারাও সেই অভিশাপের কারণে সেখানে মারা যায়। এতে হুবাই তখন বলে, আমাদের সামনে আর কোনো রাস্তা খোলা নেই, আমাদেরকে সেই সেলেস্টিয়াল স্ক্রল খুঁজে বের করতেই হবে। এতে তারা সকলে সিদ্ধান্ত নেয় তারা আগামীকালকে আবারও সেখানে ফেরত যাবে আর সেই স্ক্রলটি খোঁজার চেষ্টা করবে, কেননা তাদের সামনে এমনিতেও মৃত্যুই অপেক্ষা করছে। এতে তারা সকলেই শেষমেশ পরের দিন আবার সেই গুহার কাছে চলে আসে। হুবাই সকলকে জানায় তাদের হাতে দুপুরের এই রোদে শুধুমাত্র 30 মিনিট সময় আছে, তাদেরকে এই সময়ের মধ্যে তাদের কাজ শেষ করতে হবে। এবং তারা দুপুরের রোদের সময় আবারও সেই গুহার মধ্যে যায়, যেখানে হুবাই সাথে সাথে গিয়ে সেই দরজাটি ওপেন করে ফেলে আর এরপরে তারা সিঁড়ির মাধ্যমে সেখানে নিচে চলে যায়। সেই জায়গাটিতে দেখা যায় অনেক অদ্ভুত অদ্ভুত অনেকগুলো মূর্তি ছিল। হুবাই সেখানে তার কাছে থাকা একটি মোমবাতি জ্বালিয়ে দেয়, কেননা তাদের সেই ম্যাপের মধ্যে এমন একটা ক্লু দেওয়া ছিল যেখানে লেখা ছিল মোমবাতির আলো পথিকদের রানীর কবর পর্যন্ত নিয়ে যাবে। আর ঠিক এমনটাই ঘটে, সেখানে সেই মোমবাতির আলোর থেকে একটি রত্নের মতো জিনিস বেরিয়ে আসে, যা সেই সম্পূর্ণ জায়গাটিকে পুরো আলোয় ভরিয়ে তোলে। হুবাই সকলকে জানায় এই সম্পূর্ণ মন্দিরটাই একটা বিশাল সার্ফারের খনির উপরে তৈরি, যার উপরে আলো পড়লে সেটা জ্বলে ওঠে। হুবাই সকলকে সাবধানে এগোতে বলে, কেননা ম্যাপ অনুযায়ী এখানে বিভিন্ন রকমের ট্র্যাপ রয়েছে। তারা অনেক সাবধানতার সাথে এগোচ্ছিল, কিন্তু হঠাৎ করে তাদের পায়ের নিচে একটা মেকানিজম অ্যাক্টিভেট হয়ে যায়, যার ফলে দেখা যায় দেয়ালের মধ্যে থেকে তাদের দিকে অনেকগুলো তীর আসতে শুরু করে। তারা কোনোভাবে সেই তীরগুলোর হাত থেকে বাঁচে, তখনই হঠাৎ করে আবারও সেখানে দেয়ালের মধ্যে থেকে অনেকগুলো ধারালো ব্লেড বেরিয়ে আসে, যেগুলোর হাত থেকে তারা যেমন তেমন করে কোনোভাবে প্রাণে বেঁচে যায়। কিন্তু এখনো বিপদ শেষ হয় না। উপর থেকে তাদের উপরে অনেক সুচালো খাঁচার মতো জিনিস পড়তে থাকে, তারা সেগুলোর হাত থেকেও কোনোভাবে প্রাণে বেঁচে যায়। এইসব ট্র্যাপের হাত থেকে তারা কোনোভাবে বাঁচছিল, তখনই হঠাৎ করে সেখানে আমরা দেখতে পাই অদ্ভুত কিছু মাকড়সার মতো ক্রিয়েচারের মাথা দেখা যাচ্ছে। এদিকে হুবাইরা সকলে সেই ট্র্যাপগুলোর হাত থেকে কোনোভাবে বেঁচে তাদের সামনে থাকা একটি অল্টারের দিকে এগোতে শুরু করে। এদিকে সেখানে সেই ট্র্যাপগুলো ডিঅ্যাক্টিভেট হওয়ার ফলে সেখানে ধীরে ধীরে মাটির নিচ থেকে বেরিয়ে আসতে শুরু করে একটা বাক্সের মতো জিনিস, যার মধ্যে আর কিছু নয় বরং সেলেস্টিয়াল স্ক্রোলস রাখা ছিল, যা কিনা একটা কচ্ছপের খোলসের গায়ে লেখা ছিল, যে খোলসটা ছিল সম্পূর্ণ স্বর্ণের তৈরি। হুবাই যখনই সেই সেলেস্টিয়াল স্ক্রোলটা তার হাতে নেয়, তখনই সেই মাকড়সার মতো দেখতে সেই জিনিসগুলো তাদের উপরে আক্রমণ করতে আসে। এদিকে সেলেস্টিয়াল স্ক্রোল তার নিজের জায়গায় না থাকার ফলে সমস্ত ক্রিয়েচাররাই অনেক হিংস্র হয়ে পড়ে, এমনকি নদীর মধ্যে থাকা সেই গার্ডিয়ানটিও এটা ঠিক পায়, যার ফলে সেই ক্রিয়েচারটিও অনেক অ্যাগ্রেসিভ হয়ে পড়ে। এদিকে হুবাইরা সকলেই সেখান থেকে পালানোর জন্য প্রস্তুত হতে থাকে। তারা সেখানে সেই মাকড়সাগুলোর উপর দিয়ে তাদের সেই মোয়ের দিকে যেতে শুরু করে, কিন্তু পেছন থেকে ওয়াং সেই মাকড়সাদের সামনে পড়ে যায়। ফলে হুবাই এবং লিন ওয়াংকে বাঁচানোর জন্য নিচে আসলে তারা লক্ষ্য করে এই মাকড়সাগুলোর নজর মূলত সেলেস্টিয়াল স্ক্রোলের দিকে। মূলত এই প্রাণীগুলোই এই জায়গাটা গার্ড করত। এতে হুবাই সেলেস্টিয়াল স্ক্রোলটি নিজের কাছে নিয়ে পাখিদেরকে সেই ময়ের কাছে পাঠিয়ে দেয় এবং সে পাখিদেরকে দ্রুত উপরে যেতে বলে। এদিকে শেরলি নিচে থেকে হুবাইয়ের সাহায্য করতে থাকে। এরপরে পাখিরা উপরে চলে যাওয়ার পরে হুবাই শেরলির সাহায্যে সেই ময়ের কাছে চলে আসে আর তারা দুজনেও ধীরে ধীরে মই চড়ে উপরে উঠতে শুরু করে। কিন্তু দেখা যায় সেই মাকড়সার মতো ক্রিয়েচারগুলো শেরলিকে তাদের জালের সাহায্যে আটকে নেয়, যার ফলে শেরলি অনেক চেষ্টা করার পরেও উপরে উঠতে পারে না এবং সে নিচে পড়ে যায়, যার ফলে হুবাই শেরলিকে বাঁচানোর জন্য সেও নিচে চলে আসে। এদিকে শেরলিকে সেই মাকড়সার মতো ক্রিয়েচারগুলো জাল দিয়ে আটকে রেখেছিল। হুবাই এসে শেরলিকে কোনোভাবে মুক্ত করে ফেলে, কিন্তু এদিক থেকে সে
সেই মাকড়সার মতো ক্রিয়েচারগুলো তাদেরকে একেবারে ঘিরে ফেলেছিল। হুবাই এবং শেরলি সেই ক্রিয়েচারগুলোর সাথে লড়াই করতে থাকে, কিন্তু তারা কোনোভাবে সেই ক্রিয়েচারগুলোর সাথে পেরে উঠছিল না। এক পর্যায়ে তো তারা প্রায় মরে যাবে, কিন্তু তখনই সেখানে তাদের বাকি টিমমেটরাও চলে আসে এবং তারা একসাথে লড়তে শুরু করে। এদিকে সেই গুহার মধ্যে আলো চলে যাওয়ার ফলে সেই দরজাটিও ধীরে ধীরে বন্ধ হয়ে যায়। সেলেস্টিয়াল স্ক্রোলটি যেহেতু ওয়াং এর কাছে ছিল, তাই সমস্ত মাকড়সাগুলো ওয়াং এর পিছনে পড়ে যায়। এদিকে প্রফেসর সং এসে হুবাইদের জানায় উপরে যাওয়ার রাস্তা বন্ধ হয়ে গেছে। তারা সকলেই লুকানোর মতো একটা জায়গা খুঁজতে থাকে। তখনই হুবাই লক্ষ্য করে সেখানে ছোট্ট একটা রুমের মতো রয়েছে। এতে সেই সকলকে সেই রুমের দিকে যেতে বলে। তারা সকলে সেই রুমের মধ্যে প্রবেশ করে সেখানে থাকা ওই খাঁচার মতো জিনিসগুলো দিয়ে সেখানকার দরজা বন্ধ করে দেয়। এদিকে ওয়াং সেখানে আসার সময় ওয়াং এর কাছে থাকা একটি অ্যালকোহলের বোতল মাকড়সার আঘাতের ফলে ফুটো হয়ে যায় এবং সেটার মধ্যে থেকে অ্যালকোহল পুরো রুমের মধ্যে ছড়িয়ে যায়, যেটা হুবাই লক্ষ্য করে এবং সে সেই অ্যালকোহলের উপরে তার লাইটারটি ছুঁড়ে মারে। আর যেহেতু এই পুরো মন্দিরটি একটি সালফারের খনির উপরে তৈরি, তাই সেখানে সেই অ্যালকোহলের ফলে বিশাল বড় একটা আগুন লেগে যায়, যার ফলে সেখানে থাকা সমস্ত ক্রিয়েচারগুলোই মারা যায়। এদিকে হুবাইরাও আগুনের ফলে সেখানে নিঃশ্বাস নিতে পারছিল না এবং তারা শেষমেশ সেখানে তাদের মৃত্যু তো মেনে নিয়েছিল। তখনই আমাদের বাইরে আবারও সেই ক্রিয়েচারটিকে দেখানো হয়, যেটা কিনা পাহাড়ের দেয়ালের মধ্যে অনেক জোরে একটা ধাক্কা মারে, যার ফলে আমরা দেখতে পাই হুবাইদের পেছনে থাকা সেই মূর্তির দেয়ালটি সজোরে কেঁপে ওঠে। তারা প্রথমে তো কিছুই বুঝতে পারছিল না, কিন্তু ক্রিয়েচারটি যখন আবারও ধাক্কা মারে তখন তারা বুঝতে পারে আসলে এই দেয়ালের ওই পাশে ফাঁকা জায়গা রয়েছে, অর্থাৎ তাদের এখনো বাঁচার আশা রয়েছে। মূলত ওই ক্রিয়েচারটি তাদের কাছে থাকা সেলেস্টিয়াল স্ক্রোলটি সেন্স করে এটা করছিল। হুবাইরা সকলে মিলে সেই দেয়ালটি ভাঙার চেষ্টা করতে থাকে। অপর দিক থেকে সেই ক্রিয়েচারটিও দেয়ালে সজোরে বারবার আঘাত করতে থাকে, যার ফলে দেখতে দেখতে সেই দেয়ালের মধ্যে ফাটল তৈরি হয়, যার ফলে হুবাই সকলকে সেখানকার পিলারগুলো জড়িয়ে ধরতে বলে। কেননা ওই প্রাণীটি যদি আবারও আঘাত করে তাহলে এই মন্দিরের মধ্যে সজোরে পানি প্রবেশ করতে শুরু করবে। আর দেখা যায় ঠিক এমনটাই ঘটে। ক্রিয়েচারটি সেই দেয়ালটি ভেঙে ভেতরে ঢুকে আসে, যার ফলে সেই মন্দিরটি ধীরে ধীরে পানিতে তলিয়ে যেতে থাকে। হুবাই সকলকে দ্রুত সেখান থেকে বেরিয়ে যেতে বলে, কেননা মন্দিরের মধ্যে সেই ক্রিয়েচারটি তাদেরকেই খুঁজে বেড়াচ্ছিল। সকলেই ধীরে ধীরে সেখান থেকে বেরিয়ে যেতে থাকে। হুবাইও শেষমেশ সেখান থেকে বেরিয়েই যাবে, কিন্তু তখনই সেই ক্রিয়েচারটা এসে হুবাইয়ের উপরে আক্রমণ করতে যায়। ক্রিয়েচারটা তো হুবাইকে প্রায় খেয়ে ফেলবে, কিন্তু ভাগ্যবশত উপর থেকে একটা বড় পাথরের টুকরো এসে সেই ক্রিয়েচারটির উপরে পড়ে এবং ক্রিয়েচারটা সেখানেই আটকে যায়। এদিকে হুবাইরা সকলেই প্রাণে বেঁচে যায়। অ্যান্ড এরই মাধ্যমে এই অসাধারণ ট্রেজার হান্ট মুভির সিজন 2টা সেখানেই শেষ হয়ে যায়। তো এই মুভির কিন্তু সিজন 3ও আছে। তোমরা যারা যারা সিজন 3টা দেখতে চাও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর সিজন 3তেই কিন্তু তারা যেতে চলেছে কিং জিয়ানের সেই গুপ্তধনের সন্ধানে। সিজন 3 স্টোরিটা কিন্তু সিজন 2 এর থেকে আরো অনেক জোস। আর গাইস, ভিডিওটা শেষ করার আগে আরেকটা কথা, তোমরা যারা যারা এই মুভির সিজন 1টা দেখোনি অবশ্যই যাই দেখে আসতে পারো। পিন কমেন্টে কিন্তু ওই ভিডিওটার লিঙ্ক দেওয়া থাকবে। তো গাইস, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সকলে ভালো থাকো। আল্লাহ হাফেজ।